আজকের এই ভার্চুয়াল শ্রেণীকক্ষে সকল শিক্ষার্থী বন্ধুদেরকে স্বাগত জানাই। আমি এখানে যে বিষয়টা আজকে আলোচনা করতে যাচ্ছি তা হলো শিক্ষার প্রকৃতি, অর্থাৎ শিক্ষাবিজ্ঞান বিষয়ের এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। তাহলে এখানে ইন্ট্রোডাকশানে আমি একটা রূপরেখা দেওয়ার চেষ্টা করব যে শিক্ষার যে নেচার, প্রকৃতি, সেটা কেমন হওয়া উচিত। তাহলে এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই যে শিক্ষা হলো একটা জীবনব্যাপী প্রক্রিয়া যা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। অর্থাৎ কোনো মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে যতদিন পৃথিবীতে বেঁচে থাকে ততদিনই সে কিছু না কিছু শিখতে থাকে। তাই শিক্ষাকে কোনো একটা নির্দিষ্ট প্রথাগত, অপ্রথাগত বিভিন্ন রকমের ভাগ আমরা করে থাকি, যেমন ফর্মাল এডুকেশান, ইনফর্মাল এডুকেশান, নন ফর্মাল এডুকেশান। কিন্তু সেগুলো আমরা আমাদের স্বার্থে ঠিক করি, কিন্তু শিক্ষাকে কিন্তু ওইভাবে ভাগ করা যায় না। তাই শিক্ষা হলো একটা জীবনব্যাপী ধারাবাহিক প্রক্রিয়া যেটা জন্ম থেকে মৃত্যু অবধি মানুষের চলতে থাকে। অর্থাৎ কোনো মানুষকে যদি একটা সমাজ কাঙ্ক্ষিত বা সমাজের উপযোগী মানুষ হিসেবে গড়ে তুলতে হয় তাহলে শিক্ষা ছাড়া আর ব্যতীত কিছু নেই। শিক্ষাই হচ্ছে একমাত্র প্রক্রিয়া যা মানুষকে একটা সমাজ উপযোগী মানুষ হতে শেখায়। এটা একটা সুশৃঙ্খল, উদ্দেশ্যমূলক এবং ধারাবাহিক প্রক্রিয়া যা আমাদের ব্যক্তিত্ব এবং আচরণ গড়ে তোলে। আমরা সমাজে বিভিন্ন সময়ে বিভিন্ন অআকাঙ্ক্ষিত ঘটনা লক্ষ্য করি, যেগুলো একদমই আনএক্সপেক্টেড, যেই বিহেভিয়ারগুলো সমাজ উপযোগী নয় বা সমাজের জন্য ভালো নয়। এখন প্রশ্ন হলো যে এই ধরনের বিহেভিয়ার কেন হয় বা কারাই বা এই ধরনের বিহেভিয়ার করে থাকেন। আমরা এই কারণে এই বিষয়টা তুলে ধরছি, এই উদাহরণের সাহায্যে শিক্ষার গুরুত্বটা আমরা ভালো করে এখানে বোঝাতে পারবো। এখন দেখা যাক, এই যে শিক্ষার উদ্দেশ্য আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে এবং আমাদের তার সঙ্গে সঙ্গে চাহিদা পূরণেরও পথ দেখায়। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি মানুষের চাহিদা কী কী। আমরা যদি নিড হায়ারার্কি থিওরি দ্যাট ওয়াজ গিভেন বাই আব্রাহাম ম্যাসলো, সেই থিওরিটার নিরিখে যদি আমরা বিচার করি, তিনি সেখানে অনেকগুলো নিডের কথা বলেছেন। যেমন মানুষের প্রাথমিক নিড যেমন অন্যান্য প্রাণীদের যেরকম থাকে, ফিজিওলজিক্যাল নিড অর্থাৎ শারীরিক চাহিদা, সেই শারীরিক চাহিদার মধ্যে মানুষের খাওয়া, পড়া, বাসস্থান এবং সন্তান উৎপাদন করা এগুলো যেমন থাকে, তার একদম সর্বোচ্চ যে নিড তিনি বলেছেন সেটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। অর্থাৎ সেলফ অ্যাকচুয়ালাইজেশন মানে হচ্ছে নিজের সর্বোচ্চ যে সচেতনতা বা নিজের সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান আহরণ করে একদম এই সমস্ত গতানুগতিক যে চাহিদাগুলো রয়েছে এর বাইরে গিয়েও একটা চাহিদা তৈরি হয়, যেটাকে আমরা বলছি যে একজন উত্তম মানুষ। এখন কথা হচ্ছে যে আমাদের যে অভিজ্ঞতা থেকে নতুন নতুন জিনিস শিখতে ও বুঝতে সাহায্য করে, যেটা আমাদেরকে, যাতে আমরা জীবনের বিভিন্ন পরিস্থিতির সাথে খাপ খাই চলতে এবং সুন্দরভাবে বড় হতে পারি। এখন কথা হচ্ছে যে শিক্ষা আমাদের পরিবর্তনশীল পরিবেশের সাথে মানিয়ে নিতে চলতে সাহায্য করে। আমরা যদি এটাকে খুব ভালো করে ব্যাখ্যা করি তাহলে দেখব পরিবর্তনশীল পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার মানে হলো আমরা প্রতিনিয়ত নতুন পরিবেশের সম্মুখীন হই। যখন নতুন পরিবেশের সম্মুখীন হই তখন আমাদের কাছে সব কিছু মনে হয় অচেনা লাগে, এবং সেই অচেনা পরিবেশে মানুষই একমাত্র জীব যারা খুব সহজে মানিয়ে নিতে পারে। এবং যে মানুষ যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে, বুঝতে হবে তার শিক্ষা, তার বুদ্ধি সবচাইতে বেশি, এবং এটা মানুষের একটা গুণাবলী যেটা শিক্ষা তাকে পরিমার্জন করে আরও সুন্দর করতে সাহায্য করে। এবং শিক্ষার যদি মূল লক্ষ্যের কথা আমরা দেখি তাহলে দেখব শিক্ষার মূল লক্ষ্য হলো আমাদের উন্নতি সাধন করা এবং একটি আদর্শ সমাজ ও মানুষ গড়ে তোলা। শিক্ষার সাথে সমাজের যে সম্পর্ক আমরা যদি দেখি, যে রিলেশনশিপ বিটুইন এডুকেশন অ্যান্ড সোসাইটি, সেই ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সোসাইটি তার নাগরিক কেমন হবে সেরকমই শিক্ষা কিন্তু প্রচলন করে। এই ক্ষেত্রে আমরা যদি আমাদের ভারতীয় যে কনস্টিটিউশন, যেটা স্বাধীনতার পরবর্তী সময়ে
1950 সালের 26শে জানুয়ারি যে কনস্টিটিউশন আমাদের দেশে ইমপ্লিমেন্টেড হয়েছে, সেটাকে যদি দেখি খুব ভালো করে, তাহলে সেখান থেকেই আমরা একটা আন্দাজ করতে পারি যে ভারতবর্ষের শিক্ষা কেমন হবে, ভারতবর্ষের নাগরিক কেমন হবে। ভারতবর্ষের নাগরিক কেমন হবে সেটা কিন্তু শিক্ষার লক্ষ্য থেকে আমরা বুঝতে পারি। তাহলে সেখানে যে প্রস্তাবনাগুলো নেওয়া হয়েছে, সেই প্রস্তাবনাগুলো দেখলে আমরা খুব সহজে বিচার বিশ্লেষণ করতে পারি যে ভারতীয় নাগরিক হবে গণতান্ত্রিক, ভারতীয় নাগরিক হবে সমাজতান্ত্রিক, ভারতীয় নাগরিক হবে ধর্মনিরপেক্ষ, ভারতীয় নাগরিক হবে একজন গণপ্রজাতন্ত্রী, এবং এই যে বিষয়গুলো, সেগুলো কিন্তু এই সংবিধান প্রস্তাবনার মধ্যে রাখা হয়েছে। এখন কথা হলো যে শিক্ষা শুধু পাঠ দেয়া নয়, বরং জ্ঞান, দক্ষতা এবং ভালো মনোভাব বিকাশ করা। আমাদের দেশের যে মানুষরা রয়েছে তারা তাদের শিক্ষার লক্ষ্য শুধুমাত্র জ্ঞান বা পাঠ দেওয়া হতে পারে না, তাদের মানসিক বিকাশ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। মানসিক বিকাশ বা মনোভাবের বিকাশ বলতে গেলে তাদের অ্যাটিটিউড কেমন হবে। পৃথিবীর অনেক দেশের নাগরিকদেরকে আমরা দেখি যে তাদের অ্যাটিটিউড কিন্তু আমাদের ভারতীয়দের মতো নয়। তারা অনেক সময় ধর্মের ভিত্তিতে মানুষকে বিভাজিত করে, তারা অনেক সময় জাতি প্রথার নিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করে, তারা অনেক সময় জাতি প্রথার মধ্য দিয়ে তারা মানুষকে বিভেদ করে, এবং এই ধরনের বিভিন্ন রকমের কুসংস্কার বা খারাপ মনোভাব কিন্তু আমরা লক্ষ্য করি। কিন্তু আমরা যদি ভারতীয় সমাজ ব্যবস্থা দেখি, সেখানে নানান ধর্মের মানুষ, নানান বর্ণের মানুষ, নানান জাতের মানুষ, নানান পোশাক, নানান সংস্কৃতি, এই যে মানুষের প্রতি যে শ্রদ্ধাশীল হওয়া, সেটা কিন্তু একটা ভালো মনোভাবের পরিচয় দেয়। তাহলে শিক্ষার অন্যতম লক্ষ্য শুধুমাত্র জ্ঞান অর্জন নয়, পাঠ দেয়া নয়, তার সঙ্গে এই ভালো মনোভাব গঠন করা। তাহলে একটি সমাজের জন্য তার সদস্যদের সুখ সমৃদ্ধি অনেক গুরুত্বপূর্ণ। যদি এইভাবে আমরা একটা মানুষকে গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু শিক্ষা সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এখানে আমি আজকে আলোচনা করছি কি? এখানে আমি আলোচনা করছি শিক্ষার নেচার, অর্থাৎ নেচার অফ এডুকেশন। শিক্ষা বিজ্ঞানের এই নেচার আলোচনা করতে গিয়ে আমি একটু ভূমিকা দেওয়ার চেষ্টা করলাম, কারণ এই ভূমিকা থেকেই শিক্ষার নেচারটা কেমন হবে তার একটা আন্দাজ কিন্তু আমরা করতে পারছি। তাহলে এখানে আজকে যে আলোচনার উদ্দেশ্য, সেই উদ্দেশ্যগুলোকে একটু একটু করে আমি বলে দিই যে কি আলোচনা এখানে মূলত করব। এবং আমি ইতিমধ্যেই একটা রূপরেখা দেওয়ার চেষ্টা করেছি যে আমার যে ভূমিকা সেখানে, যে আজকে যে শিক্ষা বিজ্ঞান তার যে নেচার সেটা কেমন হতে পারে, সেখান থেকে আমরা একটা অলরেডি ধারণা কিন্তু পেয়েছি। তাহলে প্রথমেই যে আলোচনাটা হবে সেটা হচ্ছে শিক্ষার প্রকৃতি সম্পর্কে একটা ধারণা লাভ করা। দ্বিতীয় হলো শিক্ষা কিভাবে আমাদের সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করে, সেই সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। শিক্ষা আমাদের দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে কিভাবে সাহায্য করে, শিক্ষা আমাদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে কিভাবে সাহায্য করে, শিক্ষা চরিত্র গঠনে কিভাবে সাহায্য করে, এবং কিভাবে শিক্ষার মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করতে পারি। এই স্বাধীনতা কিন্তু আমাদের কোনো দেশ স্বাধীন হওয়ার সাথে সম্পর্কিত নয়, এটা এইখানে স্বাধীনতা বলতে গেলে আমাদের যে আত্মস্বাধীনতা, আমরা সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এবার তাহলে দেখে নেওয়া যাক যে সেগুলো কি কি রয়েছে। তো এই প্রথমেই শিক্ষার নেচারকে আমাদেরকে ভালো করে বুঝতে গেলে শিক্ষার বৈশিষ্ট্য কিন্তু একটু মোটামুটি ভালো করে আমাদের জানা দরকার। এখানে তিনটি বৈশিষ্ট্যের কথা এখানে কিন্তু আলোচনার মধ্যে রাখা হয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যেমন সামগ্রিক প্রক্রিয়া। শিক্ষাকে আমরা একটা সামগ্রিক প্রক্রিয়া বলব, অর্থাৎ শিক্ষা একটি সামষ্টিক প্রক্রিয়া যা ব্যক্তির সামগ্রিক বিকাশে সহায়তা করে। এখন কথা হচ্ছে যে এডুকেশন একটা হোলিস্টিক ডেভেলপমেন্টের কথা বলে। হোলিস্টিক ডেভেলপমেন্ট কি? যেমন আমরা যদি দেখি, শিক্ষা শুধুমাত্র জ্ঞান অর্জন হলেই কিন্তু হয় না। শিক্ষা শুধুমাত্র যদি জ্ঞান অর্জন হয়, তাহলে শিক্ষা কিন্তু অসমাপ্ত শিক্ষা হয়ে যায়, অসমাপ্ত হয়ে যায়। সেটা কেমনভাবে? যেমন আমরা দেখেছি পৃথিবীতে প্রচুর মানুষ রয়েছে তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান রয়েছে, কিন্তু তারা কিন্তু জ্ঞান থাকা সত্ত্বেও তারা কিন্তু সমাজের একজন কাঙ্ক্ষিত মানুষ হতে পারেনি। আমি যদি উদাহরণ দিই, এখানে খুব সুন্দরভাবে আমরা বিষয়টাকে বুঝতে পারবো। যেমন আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পৃথিবীতে একজন বিখ্যাত শাসক ছিলেন যার নাম হচ্ছে হিটলার। তার সামরিক এবং বিভিন্ন যুদ্ধ সম্পর্কে কিন্তু বিশাল একটা জ্ঞান ছিল, এবং সেখানে আমরা দেখেছি যে সে কিন্তু পৃথিবীতে একজন শ্রেষ্ঠ সামরিক শাসক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। কিন্তু আমরা যদি তার বিচার করি, তার শাসন ব্যবস্থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই তাকে আমরা একটা আদর্শ শাসক হিসেবে বলতে পারি না।
তার কারণ সেখানে তার যুদ্ধবিদ্যা সম্পর্কে তার প্রচুর জ্ঞান থাকলেও মানবিকতার কিন্তু ভীষণ অভাব ছিল। কারণ তিনি সেই সময় প্রচুর মানুষকে হত্যা করেছিলেন জাতি ব্যবস্থার নাম করে। তাহলে আমরা বলতে পারি না যে একটা মানুষ জ্ঞান থাকলেই সে খুব ভালো মানুষ হবে। আমরা যদি জাপানের হিরোশিমাতে যে বোমা বর্ষণ করা হয়েছিল, পারমাণবিক বোমা, এই পারমাণবিক বোমা যারা বানিয়েছেন তারা নিশ্চয়ই এরকম চিন্তাভাবনা করে বানাননি যে এটা কোনো মানুষকে ক্ষতি করার জন্য, মানুষকে মারার জন্য ব্যবহার করা হবে। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে সেটাই কিন্তু হলো, যখন সেখানে বোমা নিক্ষেপ করা হলো, প্রচুর মানুষ মারা গেলেন, প্রচুর ক্ষতি হলো, এবং এখনও তার কিন্তু সেই ইম্প্যাক্ট কিন্তু এখনও বয়ে চলেছে। কিন্তু এই পারমাণবিক বোমার কিন্তু অনেক উল্লেখযোগ্য ব্যবহার রয়েছে, যেটা অসামরিক ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয়। বিশেষ করে আমরা যদি রিনিউয়েবল এনার্জি দেখি, অর্থাৎ যেটা পূরণ করা যায় এরকম সম্পদ, যেমন ইলেকট্রিসিটি তৈরির ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে, আরও অন্যান্য ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে, যেগুলো মানুষের সমাজ ব্যবস্থা বা মানুষের জন্য অত্যন্ত মঙ্গলজনক। কিন্তু এই বিদ্যাটাকে যখন আমরা মানুষ মারার কাজে ব্যবহার করছি, তখন সেটাই কিন্তু কখনোই কাম্য নয়। তাহলে শিক্ষা শুধুমাত্র জ্ঞান অর্জন নয়, শিক্ষা একটা মানুষের সামগ্রিক জ্ঞান অর্জনের কথা বলে, শিক্ষা মানুষের একটা সামগ্রিক বিকাশের কথা বলে, যেটাকে আমরা বলছি হলিস্টিক এডুকেশন। অর্থাৎ জ্ঞান থাকবে, কিন্তু সেই জ্ঞানের ব্যবহার যেন ইতিবাচক হয়। একটা মানুষের যেন শুধুমাত্র জ্ঞানের বিকাশ নয়, তার সঙ্গে তার নৈতিকতা, তার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, তার বিভিন্ন যে আসপেক্টে যে ডেভেলপমেন্টগুলো হয়, সবটাই যেন হয়। তার জন্য আমরা বলছি এটা একটা সামষ্টিক প্রক্রিয়া। দ্বিতীয়ত হলো, এটা একটা জীবনব্যাপী প্রক্রিয়া। আমি আমার ভূমিকার মধ্যে আলোচনা করার সময় বলেছি যে কেন শিক্ষা একটা জীবনব্যাপী প্রক্রিয়া। কারণ হচ্ছে যে জন্ম থেকে মৃত্যু অবধি মানুষ নানান প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়। মানুষ যখন সেই প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়, তখন কিন্তু মানুষ সেটাকে সমাধান করার চেষ্টা করে। সেই সমাধান করতে গিয়ে সে জানে, সে শিখতে পারে যে একটা প্রতিকূল পরিস্থিতিকে কি করে সমাধান করতে হয়। তাহলে এই জীবনের একেবারে জন্মগ্রহণ করার পর থেকে একদম মৃত্যু অবধি মানুষকে কিন্তু এরকম বিভিন্ন রকম প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়, এবং তার সমাধান তারা নিজেরাই করে। তাহলে সেটা কিন্তু কোনো প্রথাগত শিক্ষার মধ্য দিয়ে কিন্তু তার সবসময় যে সমাধান হয় এরকম নয়, সেই সমাধানটা তারা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে করে। তাহলে এই যে সমস্যা সমাধান করার যে জ্ঞান সে অর্জন করেছে, এটা একেবারে ধারাবাহিকভাবে চলতে থাকে। এবং তার জন্য আমরা বলি যে শিক্ষা কোনো একটা নির্দিষ্ট বয়সের মধ্যে সীমাবদ্ধ কখনোই করা যায় না। যে কোনো মানুষ যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে সে কিন্তু শিখতে থাকে, এবং শিক্ষা বেঁচে থাকতে গেলে তার এটা একটা কন্টিনিউয়াস একটা প্রসেস। তার জন্য শিক্ষাকে আমরা বলছি শিক্ষা একটা জীবনব্যাপী প্রক্রিয়া, যা মানুষের সামগ্রিক জীবনকালে চলমান থাকে। তৃতীয়ত হলো দৃষ্টিভঙ্গির পরিবর্তন। অর্থাৎ আমি ভারতীয় সংবিধানের যে উদাহরণ, অর্থাৎ আমরা কেমন মানুষ তৈরি করতে চাই, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু বলেছি যে শিক্ষা ব্যক্তির দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এবং তাকে বিশ্বাস ও মূল্যবোধের দিক থেকে পরিবর্তন করে। আমরা পৃথিবীর বহু মানুষের ক্ষেত্রে দেখেছি তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু ভালো নয়। আমি যেমন হিটলারের একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম। পৃথিবীতে এরকম বহু মানুষকে আমরা দেখেছি যারা মানুষের মূল্যবোধ, মানুষের মানবিকতা তাদের কাছে মূল্যহীন। তারা মানুষকে একটা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে বিচার করে, এবং সেই যে দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু আমাদের ভারতীয় দৃষ্টিভঙ্গির কখনোই সেটাকে সমর্থন করে না। আমাদের ভারতীয় দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা দেখি, একজন মানুষ যে অন্য ধর্মের প্রতি, অন্য ভাষার প্রতি, অন্য সংস্কৃতির প্রতি তার একটা শ্রদ্ধা ভক্তি থাকবে, এবং মিলেমিশে থাকার যে এই যে এত বড় বৈচিত্র্যপূর্ণ দেশ, সেখানে এই মন্ত্র নিয়েই কিন্তু আমরা একসাথে ঐক্যের মধ্য দিয়ে বেঁচে আছি। তাহলে এটাই হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি। তাহলে শিক্ষা আমাদের যে দৃষ্টিভঙ্গি আমাদের কনস্টিটিউশন থেকে আমরা পাই, অর্থাৎ দেশের যে মানুষ কেমন হবে সেই অনুযায়ী কিন্তু শিক্ষার লক্ষ্যগুলো তৈরি করা হয়েছে, এবং সেভাবেই কিন্তু শিক্ষা আমাদের পরিচালিত হচ্ছে। এখন আসা যাক, আমরা শিক্ষার নেচার আলোচনা করতে গিয়ে এখানে গুরুত্বপূর্ণ কিছু উদ্দেশ্যের কথা বললাম, এবং শিক্ষা কেমন হবে তার একটা রূপরেখা দেওয়ার চেষ্টা করলাম। এখন আমরা শিক্ষা একটা যে দার্শনিক তার যে দিক, সেটা একটু আমাদের আলোচনা করা দরকার। শিক্ষার কিছু গুরুত্বপূর্ণ দর্শন যেমন রয়েছে, যেমন হলো এখানে তিনটে মূল দর্শন আলোচনা করা হবে। সেটা হচ্ছে যে আদর্শবাদী দর্শন,
প্রয়োগবাদী দর্শন এবং হচ্ছে প্রকৃতিবাদী দর্শন। শিক্ষা এটা একটা গুরুত্বপূর্ণ নেচার, যে শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রে ফিলোসফির যে বিভিন্ন রকমের যে মতবাদগুলো রয়েছে, সেই মতবাদগুলোকে এখানে গুরুত্বের সহকারে এখানে বিবেচনা করে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে? কারণ শিক্ষার ক্ষেত্রে দর্শনের একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। আমরা যে কোনো মানুষকে যদি দেখি, প্রত্যেক মানুষেরই একটা জীবন দর্শন থাকে। তাহলে শিক্ষা মানুষকে এই বিভিন্ন দর্শনগুলো সম্পর্কে অবগত করে, এবং কোনো মানুষের জীবনে যদি কোনো দর্শন না থাকে, সেই মানুষ কিন্তু পরিপূর্ণ মানুষ নয়। আমরা এখানে দর্শনের আলোচনার পরিপ্রেক্ষিতে বলতে পারি যে যখন কোনো একটা নৌকা যখন নদীতে চলতে থাকে, তার যদি ক্যাপ্টেন না থাকে, তার যদি মাঝি না থাকে, তাহলে সেটা কিন্তু যে কোনো জায়গায় গিয়ে চলে যেতে পারে, অর্থাৎ তার লক্ষ্য ভ্রষ্ট হতে পারে। তেমনি এই দর্শন মানুষকে একটা নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যায়, নির্দিষ্ট লক্ষ্য পৌঁছতে সাহায্য করে। তাই প্রত্যেকের জীবনেই একটা দর্শন দরকার। এখন এখানে আমাদের যে শিক্ষা বিজ্ঞান, তার যে নেচার, সেই দর্শন অনুযায়ী কিন্তু নেচারগুলোকে ঠিক করা হয়েছে। তাহলে এখানে বিভিন্ন দর্শনের অন্তর্ভুক্তিকরণ করানো হয়েছে। সেই দর্শনগুলোর মধ্যে মূলত আজকে আমি 3টে দর্শন আলোচনা করছি। প্রথমটা হলো আদর্শবাদী দর্শন বা ভাববাদী দর্শন। কে একটি আদর্শিক প্রক্রিয়া হিসেবে দেখা হয়, অর্থাৎ মানুষের জীবনে কিছু আদর্শ থাকবে, কিছু আইডিয়াল টাইপ থাকবে। যেমন এখানে গুরুত্বপূর্ণ যে আমাদের ভারতীয় যে সমাজ ব্যবস্থা, সেখানে মানুষ এই যদি আদর্শবাদী দর্শন দ্বারা প্রভাবিত হয়, তাহলে দেখা যায় তারা ভগবানের প্রতি তাদের একটা বিশ্বাস তৈরি হয়। তারা সেখানে যেমন ভগবান শিব এবং শিবম সত্যম শিবম সুন্দরম, অর্থাৎ সত্য এবং শিব এই দুটোকেই কিন্তু একই রকমভাবে আমরা দেখি। অর্থাৎ যেটা সত্যি সেটাই শিব, এবং যে শিব সেই সত্যি। অর্থাৎ তাহলে আমরা এই যে ভগবান শিব, তার প্রতি আমাদের একটা বিশ্বাস, এবং আমরা সেভাবে নিজের আদর্শ তৈরি করি। অর্থাৎ শিব কেমন মানুষ ছিলেন, তাকে যদি আমরা নিজের জীবনের আদর্শ হিসেবে ধরি, তাহলে আমরা দেখব তিনি একজন আইডিয়াল মানুষ ছিলেন। এবং সেখানে এই ভগবান প্রাপ্ত হওয়া এবং ঈশ্বরের প্রতি আমাদের যে অগার যে বিশ্বাস, সেই তার প্রতি আমাদের একটা বিশ্বাস তৈরি হয় এই দর্শন থেকে। অর্থাৎ আমরা মনে করি আমাদের জীবন তখনই সার্থক হবে যদি আমরা সেই পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারি। এবং সেই মিলিত হবার অনেক ব্যবস্থা কিন্তু ভারতীয় ফিলোসফিতে, দর্শনে বলা হয়েছে, যে কি করে আমরা এই যে জন্মান্তরবাদ, সেখান থেকে নিজের আত্মার মুক্তি ঘটাতে পারি। তাহলে আদর্শবাদী দর্শন মানুষকে একটা আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে কিন্তু সাহায্য করে। আমরা দ্বিতীয়ত যদি দেখি, সেখানে প্রয়োগবাদী দর্শন এর ব্যবহার রয়েছে। এই প্রয়োগবাদী দর্শনের ক্ষেত্রে আমরা মনে করি শিক্ষাকে একটি সফল জীবনব্যাপী জন্য দক্ষতা এবং জ্ঞান থাকা আবশ্যিক দরকার। যেমন আদর্শবাদী দর্শনের ক্ষেত্রে একটা আইডিয়াল টাইপ বা একটা দর্শনকে সামনে নিয়ে আমরা এগোতে থাকি, তেমনি প্রয়োগবাদী দর্শন কিন্তু ঠিক তার উল্টো দিকটার কথাই বলে, যে এখানে যদি আমাদের বেঁচে থাকতে গেলে উপযুক্ত জ্ঞান দক্ষতা না থাকে, তাহলে কিন্তু আমরা শুধু আদর্শ দিয়ে জীবন অতিবাহিত করতে পারবো না। তাহলে আমাদের বেঁচে থাকতে গেলে আমাদের কিন্তু প্র্যাগমেটিক হতে হবে, অর্থাৎ আমাদের বাস্তববাদী হতে হবে। বাস্তববাদী হওয়া মানে হচ্ছে আমাদের কর্ম করতে হবে। আমরা যেমন কর্ম করব সেরকমই আমাদের কিন্তু আমরা ফল পাবো। তাহলে সেই কর্ম করতে গেলে আমাদের একটা দক্ষতা দরকার, আমাদের জ্ঞান দরকার। সেই জ্ঞান এবং দক্ষতার মধ্য দিয়ে আমরা একটা ভালো কর্ম করে তবেই আমরা একটা ভালো ফল পাবো। অর্থাৎ এরা ভীষণভাবে কিন্তু বাস্তববাদী। এবং যে গুরুত্বপূর্ণ আরেকটা যে দর্শনের কথা এখানে আমি বলছি, সেটা হচ্ছে প্রকৃতিবাদী দর্শন। অর্থাৎ প্রকৃতি সত্য, প্রকৃতি জ্ঞানের উৎস, এবং দার্শনিক ভিত্তিতেই শিক্ষা ব্যবস্থার মূল কেন্দ্রবিন্দুতে স্থাপিত হওয়া উচিত। মানে শিশুর স্বাভাবিক বিকাশ ও বাস্তব অভিজ্ঞতা। অর্থাৎ প্রকৃতি আমাদের স্রষ্টা, প্রকৃতি আমাদের সব। প্রকৃতির মধ্যে যা ঘটনাগুলো ঘটছে সেগুলো যদি আমরা প্রত্যক্ষণ করি, আমরা যদি শিশুদেরকে প্রত্যক্ষণ করাই, তাহলে তারা বুঝতে পারবে যে চন্দ্র সূর্য কীভাবে উঠছে, ফুল কিভাবে ফুটছে, প্রকৃতি থেকে কিভাবে আমরা অক্সিজেন গ্রহণ করি। তাহলে এই প্রকৃতি আমাদের বড় শিক্ষক। এরাই প্রকৃতি আমাদেরকে শেখাতে পারে যে একটা স্বাভাবিক সুস্থ জীবনযাপনের জন্য একটা মানুষের কেমন হওয়া উচিত। অর্থাৎ প্রকৃতির সান্নিধ্যেই শিশুর জ্ঞান, মূল্যবোধ গঠন এবং শিক্ষার প্রকৃত আলো পাওয়া সম্ভব। এবং এই প্রকৃতিবাদী দর্শনে কিন্তু
গতানুগতিক প্রথাগত যে শিক্ষা, সেই শিক্ষার পক্ষে কথা বলেনি। কারণ তারা মনে করে যে এই গতানুগতিক শিক্ষা মানুষকে আরও আরও বেশি দূষিত করে দেয়, যে এটা এই প্রকৃতিবাদী দর্শনের যে মূল, তিনি হচ্ছেন রুশো। রুশো বলেছেন যে আমাদের যে গতানুগতিক শিক্ষা, সেই শিক্ষা মানুষকে নেতিবাচক একটা আদর্শ তৈরি করে। সেই জন্য তিনি সবসময় প্রকৃতির সান্নিধ্যেই শিক্ষার কথা বলেছেন। প্রকৃতির মধ্য দিয়ে যে অভিজ্ঞতা সঞ্চয় হয়, সেই অভিজ্ঞতাই হচ্ছে মানুষের শিক্ষা। অর্থাৎ বেঁচে থাকতে গেলে প্রকৃতির মধ্যে অভিজ্ঞতা সঞ্চয় করে তাকে বেঁচে থাকতে হয়। তাই আমরা এই দার্শনিক আলোচনাটা এখানে এ কারণে নিয়ে এসেছি, এখানে আমরা আজকে নেচার আলোচনা করতে গিয়ে, অর্থাৎ এখানে যে বিভিন্ন রকমের শিক্ষার যে নেচারগুলো রয়েছে সেটা আলোচনা করতে গিয়ে আমাদের কিন্তু এই বিভিন্ন আঙ্গিকে যদি আমরা আলোচনাটা করি, তাহলে আমরা একটা সুন্দর আলোচনার মধ্য দিয়ে আমরা শিক্ষার যে প্রকৃতি সেটাকে আমরা ভালো করে বোঝাতে পারবো। এখন আমি যে বিষয়টা এখানে আলোচনায় তুলে ধরছি সেটা হচ্ছে শিক্ষার ক্ষেত্র এবং পদ্ধতি। শিক্ষাকে কিভাবে আমরা পরিচালিত হয় এবং এর ক্ষেত্র এবং পদ্ধতি কেমন। বিশেষ করে শিক্ষা একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা হতে পারে, যেমন বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, এবং প্রথাগত শিক্ষার মধ্য দিয়ে আমরা যে শিক্ষা পেয়ে থাকি। শিক্ষা মূলত আমি অলরেডি বলেছি যে মায়ের হাত ধরে শুরু হয়, যেটা আস্তে আস্তে ধীরে ধীরে পরিবারের অন্যান্য সদস্যদের থেকে শিখতে থাকে এবং সেখানে তার একটা সাধারণ মূল্যবোধ বা আচরণ গঠন করে, যেই গঠনের মধ্য দিয়ে সে প্রাথমিক বিদ্যালয়ে যায় এবং সেখানে সাথে বৃহত্তর সমাজের তার একটা মেলবন্ধন হয়। তাহলে এইভাবে একটা শিক্ষা চলতে পারে। এবং বৃহত্তর যে ক্ষেত্র সেটা হচ্ছে সামাজিক ক্ষেত্র, অর্থাৎ সমাজ ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাধ্যমে সামাজিক মূল্যবোধ ও চরিত্র গঠন হয়। অর্থাৎ আমাদের মূল লক্ষ্য কিন্তু একজন সামাজিক মানুষ হওয়া, তাই এটাকে সর্বশেষ ক্ষেত্র হিসেবে ধরা হয়েছে। এই ক্ষেত্রগুলো এখানে আলোচনার উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষার প্রকৃতি সেরকমভাবে নির্ণয় করা হয়েছে যাতে করে মানুষ যেই জায়গাগুলোতে অবস্থান করছে বা যেই জায়গাগুলোতে বিচরণ করছে সেখানে তার ভূমিকা কি হবে, শিক্ষা কিন্তু সেরকমভাবেই তার প্রকৃতি নির্ণয় করেছে। সেই জন্য আজকে এই আলোচনার পরিপ্রেক্ষিতে কিন্তু এই বিষয়গুলোকে এখানে বলা হচ্ছে। এবার কথা হচ্ছে যে শিক্ষার প্রকৃতি নিয়ে আমি আলোচনা করছি। শিক্ষার প্রকৃতি আলোচনা করতে গিয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে শিক্ষার প্রকৃতির মধ্যে, সেগুলো যেমন হচ্ছে শিক্ষা একটা জীবনব্যাপী প্রক্রিয়া, সেটা আমি অলরেডি আলোচনার মধ্যে বলার চেষ্টা করেছি যে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতদিন সে বেঁচে থাকে ততদিনই বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তাকে জীবন অতিবাহিত করতে হয়। সেই জীবন অতিবাহিত করতে গিয়ে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে সেটাকে উত্তরণের জন্য সে তাকে বিভিন্ন জ্ঞান অর্জন করতে হয়। এই যে জ্ঞান অর্জন করে সেই উত্তরণ হওয়া, সেটাই কিন্তু শিক্ষা। এবং সেই জ্ঞানটাকে শুধু সেই উত্তরণ করে শুধু ওখানেই শেষ করছে না, সেটাকে আরও বেশি উত্তরোত্তর আরও তার এক্সটেনশন করছে, আরও সেটাকে ধারাবাহিকভাবে আরও উন্নত করছে এবং সেটাকে পরবর্তী জেনারেশনের কাছে ট্রান্সমিটেড করছে শিক্ষার মধ্য দিয়ে। তাই শিক্ষাকে আমরা বলছি এটা একটা জীবনব্যাপী প্রক্রিয়া। শিক্ষা হচ্ছে একটা গতিশীল প্রক্রিয়া। আমাদের বিষয়ে আজকে যে শিক্ষার যে প্রকৃতি, সেখানে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ শিক্ষা কখনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ হয় তাহলে শিক্ষার প্রয়োজনীয়তা কিন্তু শেষ হয়ে যাবে। আমরা যদি একেবারে ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য সিভিলাইজেশন দেখি, তাহলে দেখব শিক্ষাও কিন্তু একটা পরিবর্তনশীলতার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। যেমন আমি যদি উদাহরণ হিসেবে বলি যে আমরা যখন দেখলাম সারা পৃথিবী প্যান্ডেমিক পরিস্থিতি তৈরি হলো, তখন আমরা ঘরের মধ্যে আবদ্ধ ছিলাম, লকডাউন হয়েছিল, আমরা কোনো কমিউনিকেশন করতে পারিনি, টোটাল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছিল। এবং আমরা কিছুদিনের মধ্যে দেখলাম যে সেখানে আইসিটি কমিউনিকেশনের মধ্য দিয়ে সবাই কিন্তু আবার পড়াশোনায় ফিরে এলো। এই যে সবাই পড়াশোনায় ফিরে এলো এবং সেই ব্যবস্থাটা আবার প্রক্রিয়াটা শুরু হলো, সেটা কী কারণে সম্ভব হলো? কারণ এটাও কিন্তু একটা শিক্ষা, যেখানে আইসিটির একটা এক্সটেনশন হয়েছে, টেকনোলজির ব্যবহার হয়েছে। তাহলে টেকনোলজির ব্যবহারটা কোথা থেকে এলো? এই যে শিক্ষা যে গতিশীল, সে নিজেকে একটা জায়গায় আবদ্ধ না রেখে সে একটা গতিশীল প্রক্রিয়ার মধ্য দিয়ে সে নিজেকে পরিবর্তন করেছে। তাই সেখানে এই টেকনোলজির ব্যবহারটা আমরা পেলাম। তাহলে শিক্ষা যদি একেবারে স্ট্যাটিক হতো তাহলে টেকনোলজি আসতো না। তার জন্য আমরা এই ধরনের আরও অনেক উদাহরণের সাহায্যে আমরা বুঝতে পারি যে শিক্ষা একটা গতিশীল প্রক্রিয়া। তৃতীয়ত হচ্ছে ব্যক্তির বিকাশ, অর্থাৎ পার্সোনালিটি ডেভেলপমেন্ট। একটা মানুষের
জন্মগ্রহণ করার পরে তাকে উপযুক্ত মানুষ হয়ে উঠতে গেলে তার একটা সুদৃঢ় ব্যক্তিত্ব গঠন করতে হয়। সেই ব্যক্তিত্ব গঠন করতে গেলে বিভিন্ন শিক্ষা প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই ব্যক্তিত্ব গঠন হয়। আদারওয়াইজ কিন্তু যদি সঠিক ব্যক্তিত্ব গঠন না হয় তাহলে সে সমাজের একজন অআকাঙ্ক্ষিত মেম্বার হিসেবে কিন্তু সবার কাছে প্রত্যাখ্যান হবে। তাই আমরা চেষ্টা করি আমাদের শিশুদেরকে একটা সুদৃঢ় ব্যক্তিত্বের মধ্য দিয়ে তাকে একটা পূর্ণাঙ্গ মানুষ রূপে গড়ে তুলতে। চতুর্থত হলো শিশুর জন্মগত ক্ষমতার বিকাশ, অর্থাৎ শিশুরা পৃথিবীতে বিভিন্ন সম্ভাবনা নিয়ে কিন্তু জন্মগ্রহণ করে। সেই যে সম্ভাবনাগুলো সেগুলোর পরিস্ফুটন হওয়া দরকার, সেগুলোর ম্যানিফেস্টেশন হওয়া দরকার। তাই স্বামী বিবেকানন্দ তার যে শিক্ষার যে সংজ্ঞা দিয়েছেন সেখানে বলেছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করে। তাকে যদি উপযুক্ত একটা পরিবেশ দেওয়া যায় তাহলে কিন্তু তার বিকশিত হতে পারে, তার বিকাশ হতে পারে এবং সে সমাজের একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে সমাজের অনেক রকমের উপকারে আসতে পারে। কিন্তু আমরা অনেক সময় দেখি শিক্ষার সেই পরিবেশ যদি ঠিকমতো না পায় অচিরেই কিন্তু প্রচুর প্রতিভা নষ্ট হয়ে যায়। গ্রামে গঞ্জে বিভিন্ন পিছিয়ে পড়া অঞ্চলে এরকম প্রচুর দেখি আমরা, যেখানে যেই সমস্ত জন্মগত বৈশিষ্ট্যগুলো নিয়ে শিশুরা জন্মেছিল তার ঠিক নার্চার না করার ফলে তারা অচিরেই কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত মানুষ হিসেবে গড়ে তোলা উচিত ছিল সেটা কিন্তু হয়ে উঠতে পারে না। তাই শিক্ষার অন্যতম একটা গুরুত্বপূর্ণ এখানে প্রকৃতি হচ্ছে যে এটা মানুষকে তার যে জন্মগত বিকাশ সেটা করতে সাহায্য করে। এবং হচ্ছে যে পঞ্চমত হলো সামাজিক অভিযোজন। সামাজিক অভিযোজন বলতে কি বুঝি আমরা? অর্থাৎ ম্যান হচ্ছে সোশ্যাল অ্যানিমেল, ম্যান সোশ্যাল অ্যানিমেল, অর্থাৎ উইদাউট সোসাইটি মানুষের কিন্তু কোনো অস্তিত্ব নেই, সমাজের বাইরে মানুষের কোনো অস্তিত্ব নেই। তাহলে আমি যদি সমাজের একজন মেম্বার হয়ে থাকি বা সমাজের একজন মানুষ হয়ে থাকি তাহলে সমাজের অন্যান্য যে সমস্ত মানুষগুলো রয়েছে তাদের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়, একটা অভিযোজনের মধ্য দিয়ে সেই সম্পর্ক আমি কিন্তু তৈরি করি। তাহলে এই যে অ্যাডাপ্টেশন প্রসেস সেটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস এবং এর মধ্য দিয়ে সমাজে এক একটা মানুষ এক একটা মানুষের সাথে অভিযোজন করে এবং এভাবেই কিন্তু একটা বৃহত্তর সমাজ গড়ে ওঠে। তাহলে এটাও কিন্তু এখানে এই অভিযোজন হতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু শিক্ষাই গ্রহণ করে। তাই শিক্ষার প্রকৃতির এটা একটা অন্যতম হচ্ছে বিষয় যে শিক্ষা সামাজিক অভিযোজন করতে সাহায্য করে। আচরণের পূর্ণ গঠন, অর্থাৎ যে বিহেভিয়ার রয়েছে সেই বিহেভিয়ারকে আমরা পুনরায় গঠন করি। তাহলে সেই বিহেভিয়ারটা কেমন যেটাকে পুনরায় গঠন করতে হয়? শিক্ষার সংজ্ঞাতেই বলা আছে যে এডুকেশন ইজ নাথিং বাট দ্য চেঞ্জেস অফ বিহেভিয়ার। তাহলে আমাদের যে বিহেভিয়ারগুলো রয়েছে সেই বিহেভিয়ারের মধ্যে নিশ্চয়ই কোনো ত্রুটি থাকে, যে ত্রুটিপূর্ণ বিহেভিয়ার নিয়ে আমরা কিন্তু সমাজে একজন সঠিক মানুষ হতে পারি না। তাহলে সেই বিহেভিয়ারগুলোর যে পরিবর্তন হওয়া দরকার সেটা কিন্তু আমরা শিক্ষা থেকেই পাই। এবং শিক্ষা দর্শনের মধ্যে কিন্তু এরকম প্রচুর যে উদাহরণের কথা আমি বলেছি যে শিক্ষা দর্শন আমাদেরকে একটা পূর্ণাঙ্গ মানুষ হওয়ার জন্য কেমন একটা জীবন দর্শন হবে সেটা করতে আমাদেরকে সাহায্য করে। তাহলে আমাদের যে আচার আচরণগুলো রয়েছে সেগুলো ঠিক করার জন্য আমরা এই শিক্ষার মধ্য দিয়ে সেটা করে থাকি। এবং এখানে শিক্ষাকে বলা হচ্ছে একটা দ্বিমেরু এবং একটা ত্রিমেরু প্রক্রিয়া। অর্থাৎ শিক্ষাকে আমরা দ্বিমেরু এবং ত্রিমেরু প্রক্রিয়া বলছি। কেন? কারণ শিক্ষা শুধুমাত্র কোনো শিক্ষককে কেন্দ্র করে হয় না, শিক্ষা শুধুমাত্র কোনো শিক্ষার্থীকেও কেন্দ্র করে হয় না, বা শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে হয় না, বা সমাজকে কেন্দ্র করে হয় না। তাহলে এখানে এই যে সমাজ, শিক্ষক এবং শিক্ষার্থী এই 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 তিনটে মিলেই কিন্তু একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা ট্রাইপোলার প্রসেসের মধ্য দিয়ে কিন্তু শিক্ষা আবর্তিত হয়। তাই এই জন্য বলা হচ্ছে শিক্ষা একটা ত্রিমেরু প্রক্রিয়া। শিক্ষার প্রকৃতি আলোচনায় সেখানে যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হলো যে সামাজিক প্রক্রিয়া। অর্থাৎ শিক্ষার মধ্য দিয়ে আমরা একটা সামাজিক মানুষ হয়ে ওঠার একটা প্রক্রিয়া এখানে লক্ষ্য করি। অর্থাৎ আমরা শিক্ষার মধ্য দিয়ে নিজেকে সোশ্যালাইজ করি এবং শিক্ষার প্রক্রিয়ার মধ্য দিয়ে এবং সোশ্যালাইজেশনটা হয় এবং এটা একটা গুরুত্বপূর্ণ প্রকৃতি। শিক্ষা একটা মনোবৈজ্ঞানিক প্রক্রিয়া। অর্থাৎ এই সমাজে বাস করতে গেলে প্রত্যেকটা মানুষকে একটা সুস্থ মন নিয়ে বসবাস করতে হয়। আমরা অনেক সময় দেখি অনেক মানুষ রয়েছে যারা নানান রকমের মানসিক দুশ্চিন্তায়, মানসিক রোগাগ্রস্ত হয়ে সমাজের অনেক রকমের অকাঙ্ক্ষিত অনেক রকমের বিহেভিয়ার করে থাকে। তাই শিক্ষার অন্যতম কাজ হচ্ছে একটা সুস্থ মানবিক, সুস্থ মানুষ, সুস্থ মন
তৈরি করা, যাতে করে সমাজের মধ্যে একটা ভারসাম্য থাকে। পরিকল্পিত এবং উদ্দেশ্যমুখী প্রক্রিয়া, শিক্ষা একটা প্ল্যান এবং একটা ডাইরেক্টেড বিহেভিয়ার এখানে আমরা লক্ষ্য করি, অর্থাৎ এখানে কিছু উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যবিহীন কখনো শিক্ষা হতে পারে না। শিক্ষা একটা বিকাশ প্রক্রিয়া, এখানে ডেভেলপমেন্টের একটা কথা বলা হয়েছে। শিক্ষার অন্যতম কাজ হচ্ছে মানুষের গুণগত মানের বিকাশ, সেই বিকাশের কথা এখানে বলা হয়েছে। সংহতি বিধানের প্রক্রিয়া, সামাজিকীকরণের প্রক্রিয়া এবং জীবন কেন্দ্রিক প্রক্রিয়া। তাহলে এগুলো সবই হচ্ছে শিক্ষার অন্যতম সব প্রকৃতি। শিক্ষার ভূমিকা এবং গুরুত্ব এখানে গুরুত্বপূর্ণ। সেখানে জ্ঞান অর্জন, দক্ষতা বিকাশ, চরিত্র গঠন এবং সমাজ সংস্কার, এগুলোই হচ্ছে শিক্ষার গুরুত্বপূর্ণ কিছু বিষয়। শিক্ষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমি আমার যে আজকের যে বক্তব্য, সেই বক্তব্যের একেবারে শেষের পর্যায়ে রয়েছি এবং এখানে আমি যদি বলি যে শিক্ষার প্রকৃতি তাহলে কেমন হওয়া উচিত, সেই আলোচনা প্রসঙ্গে আমরা বলতে পারি যে শিক্ষার বিভিন্ন যে সমস্ত বিষয়গুলো এখানে আলোচনার মধ্যে এনেছি, তার নির্দিষ্ট লক্ষ্য রয়েছে। শিক্ষার প্রকৃতি এমনভাবে নির্ণয় করা হয়েছে যাতে করে আমরা জ্ঞানার্জনের সঙ্গে সঙ্গে তার দক্ষতা বৃদ্ধি, চরিত্র গঠন এবং সমাজ সংস্কার, এটা একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে একজন মানুষ পরিপূর্ণ মানুষ হয়ে ওঠে এবং শিক্ষার যে প্রকৃতি, সেই প্রকৃতি শিক্ষার উদ্দেশ্যকে বাস্তবায়িত করতে সাহায্য করে। এবার চলুন দেখে নেওয়া যাক যে এই যে বক্তব্যটা এখানে রাখা হলো, সেই বক্তব্যটাকে আরও সুন্দর করে অবগত করতে আমরা এই বক্তব্যের শেষে কিছু প্রশ্ন বা কিছু অ্যাক্টিভিটি এখানে করতে পারি, যার সাহায্যে আমাদের এই বিষয় সম্পর্কে আরও সুদৃঢ় একটা নলেজ তৈরি হবে বা একটা জ্ঞান তৈরি হবে। যেমন কিভাবে শিক্ষা হলো একটি ত্রিমেরু প্রক্রিয়া, এটাকে যদি আমরা ব্যাখ্যা করতে পারি, তাহলে আমরা এই গোটা বিষয়টা সম্পর্কে আরও ভীষণ করে ভালো করে অবগত হতে পারবো। আপনার মতে শিক্ষার প্রকৃতি কি, অর্থাৎ যে নেচার নিয়ে আমরা আলোচনা করলাম, আমরা আশা করব শিক্ষার্থী বন্ধুরা সেই সম্পর্কে অন্তত কিছু লিখতে পারবে, শিক্ষার নেচার কেমন হওয়া উচিত। আপনি কিভাবে শিখেছেন এবং কিভাবে শেখান, অর্থাৎ আমরা শিখতে গিয়ে আমাদের নলেজ কিভাবে আমরা নিই এবং আমরা সেটাকে শেখাতে গিয়ে আমরা কিভাবে নলেজ ব্যবহার করি, সেটা এখানে গুরুত্বপূর্ণ। এবং শিক্ষার মাধ্যমে আমরা কি অর্জন করতে পারি, শিক্ষার মাধ্যমে আমাদের অ্যাচিভমেন্ট কি হয়, এই সমস্ত বিভিন্ন প্রশ্নগুলোকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা এই বিষয় সম্পর্কে আরও অনেক গুরুত্বপূর্ণ নলেজ আমরা নিতে পারবো। তাই আজকে সবাইকে আজকের এই ভার্চুয়াল শ্রেণীকক্ষে আমি ধন্যবাদ জানাই।